জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থানই বা কোথায়? সেই হিসেবটাই বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি আখলাকুস সাফা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে আগামী 12 মার্চ। নির্বাচন হবে স্পিকার ও ডেপুটি স্পিকার, উত্থাপিত হবে অন্তর্বর্তী সরকারের সময়কার গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো। শুরু হবে নতুন সংসদের রাজনৈতিক রসায়ন। স্পিকারের চেয়ারে কে বসছেন? ডেপুটি স্পিকার কি বিরোধী দল থেকে? অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো সবই কি পাশ হবে, নাকি কিছু অধ্যাদেশ বাতিল বা সংশোধনের মুখে পড়তে পারে? সংরক্ষিত 50 নারী আসন নিয়েও তুমুল আলোচনা। সংখ্যার হিসেবে সরকার দল পাচ্ছে 35টি, জামায়াতে ইসলামী পাচ্ছে 11টি, আর জাতীয় নাগরিক পার্টি পাচ্ছে 1টি। কারা যাচ্ছেন সংসদে? আনুগত্য, আন্দোলনের ভূমিকা, নাকি একাডেমিক ও পেশাগত যোগ্যতা? কোনটি হবে চূড়ান্ত মানদণ্ড? এদিকে জামায়াত এনসিপির নির্বাচনী জোট কি রাজনৈতিক জোটের নিতে যাচ্ছে? যারা এই জোটের বিরোধিতা করে পদত্যাগ করেছিলেন তাদের ভবিষ্যৎ কি? ওদিকে কৌশল সাজাচ্ছে বিরোধী দল, সংসদে সক্রিয় ভূমিকার প্রস্তুতি নিতে ওরিয়েন্টেশন করছে জামায়াত। এসব নিয়েই আজ আমাদের আলোচনা। আমাদের সঙ্গে আছেন 3 জন অতিথি। শুরুতেই যাচ্ছি জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, পরিচয় করিয়ে দিই। দ্বিতীয়ত আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ সালাউদ্দিন আইয়ুবী, এমপি গাজীপুর 4 আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ছিলেন। নীলুফার চৌধুরী মনি আছেন, বিএনপি দলীয় সাবেক এমপি আমাদের সঙ্গে। মনি আপাকে দিয়ে শুরু করতে চাই। 12 মার্চের যে অধিবেশন, স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচন, আপনাদের পছন্দের প্রার্থী কি এরই মধ্যে চূড়ান্ত আছে, নাকি আমরা কোনো চমক দেখতে পাবো প্রথম দিন? ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, একটা সরকার নতুন হলো এবং যতটা আমরা আশা করেছিলাম তার চেয়েও দুর্দান্ত প্রতাপে খুব সুইফটলি আপনার সব পোস্টগুলো নিচ্ছে। মন্ত্রী পরিষদ হয়ে গেছে, বড় মন্ত্রী পরিষদ হয়ে গেছে, এমপিরা শপথ নিয়েছেন, মন্ত্রীরা শপথ নিয়েছেন। এখন স্পিকার তো আসলে এরকম কখনো হয় নাই। একজন স্পিকার সবসময় থেকে যেতেন, উনি একদম শপথ পড়িয়ে তারপরে উনি আরেকটা স্পিকারকে দিয়ে বিদায় নিতেন। তো এবার যেহেতু ব্যতিক্রম হবে, এখন চমক থাকলেও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। আপনারা অনেকেই, যেমন ধরেন মন্ত্রী পরিষদে অনেকেই আপনারা মিডিয়া, প্রেস মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া যেভাবে চিন্তা করেছিলেন সব কিন্তু ওইভাবে হয় নাই। না, তা হয় নাই। তো এইটাও হয়তো বা ওই দিন সকাল পর্যন্ত ওইভাবে হয় নাই। তো সেটা আমার মনে হয় যে এইবারও এরকম হতে পারে, হতেই পারে। সেক্ষেত্রে যোগ্যতার বিবেচনাটা কি হবে? দলীয় আনুগত্য নাকি নিরপেক্ষ ভাবমূর্তি? দুটোই থাকবে। যেমন ধরেন মন্ত্রী পরিষদের নিরপেক্ষ ভাবমূর্তিও কিন্তু আছে। আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আছেন, অর্থ উপদেষ্টা, আরও আপনার ডক্টর জাহিদ, তারা তো বিএনপি করে নাই। তো তারপরে এসছে মন্ত্রী পরিষদেও অন্য দলে যারা জোটে ছিলেন তারা এসছেন। তো এরকম থাকতে পারে। জি, আচ্ছা, এই যে আপনি এই সংসদের অন্য যে কোনো সংসদের চেয়ে আলাদা যে জায়গাগুলো বলছিলেন, সেই জায়গায় বিএনপির আগেও সরকারে ছিল, বিরোধী দলেও ছিল। এবার আপনারা আবারও সরকার এবং বিরোধী দলে, আপনাদের জোটে একসময় যারা ছিলেন তারা আবার বিরোধী দলে, এবং আপনি দেখছেন যে বেশ তারা প্রস্তুত হচ্ছে সংসদে এবং অ্যাক্টিভ ভূমিকা পালন করতে তারা প্রস্তুত হচ্ছে। এই সংসদ একেবারেই যদি বলি, এর আগের যে 3টা সংসদ আমরা দেখেছি সেই ধরনের কোনো বিরোধী দলের চেহারা হয়তো দেখছে না। সেই জায়গা থেকে বিএনপির প্রস্তুতি কতটুকু? দেখেন, বিএনপির প্রস্তুতি যেটা, বিএনপি তো যারা আজকে বিরোধী দল তাদেরকে বেশ ভালোই চেনে, তারাও সরকারি দলকে ভালোই চেনে। তো আমরা আশা করছি যে একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থান থাকবে বিরোধী দলের সাথে। বিরোধী দল অবশ্যই সমালোচনা করবে, খুব সিরিয়াসলি আপনার ছায়া সরকার হিসেবে সমালোচনা করুক। আমরা চাই, সাধারণ পিপল চায়, রাষ্ট্র চায়, সেটা যত ভালো হবে তত তীক্ষ্ণ সংসদটা হবে, তত তীক্ষ্ণ দেশের রাজনীতির বলয়টা তৈরি হবে। আমরা এটা চাই। কিন্তু ওই যে আপনার অতীতের মতো যে কারণে অকারণে সংসদকে আপনার ছুঁড়ে ফেলে দিয়ে বের হয়ে গেলাম, তারপরে খবর নাই, আবার 80-90 কার্য দিবস যাওয়ার আগে আগে আবার একবার অ্যাটেন্ড করলাম,
আবার গেলাম তো সদস্যপদ এরকম থাকার যে থাকার ইস্যুটা যে আছে, একদম শেষ ইস্যুটা, দিন যে সেটা। উপস্থিত হওয়া, হ্যাঁ। তো সেইটা আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত, এটা কোনো বিরোধী দল এমন করুক আমি চাই না। এটা আমি চাই যে বিরোধী দল একদম সত্যিকার অর্থে ছায়া সরকার যা করে তারা ওইরকম ভাগ করে নিক, কোন মন্ত্রীর সঙ্গে কোন এমপিটা থাকবে তার ছায়া সরকার হিসেবে, তাহলে দেশের রাষ্ট্রের জন্য খুবই উপকার হবে। আচ্ছা, একটা বিষয়, যেমন এবার শপথের দিনই কিন্তু এই বিষয়টা সামনে চলে আসছে, সেটি হচ্ছে সরকার দলীয় সংসদ সদস্যরা একটি শপথ নিল, বিরোধী দলের সংসদ সদস্যরা দুটি শপথ নিল। এখন সংসদের প্রথম অধিবেশনেই যদি বিরোধী দল এই বিষয়টাকে সামনে নিয়ে আসে, সেক্ষেত্রে কেমন হবে? কারণ প্রথম অধিবেশনে আরো অনেকগুলো কাজ আছে। দেখেন, এইটা সামনে আনতেই পারে, এটা তাদের ব্যাপার। কারণ সরকারি দল যে একটা শপথ নিয়েছে, নিয়ম কিন্তু এটাই, এই একটা শপথ নেওয়ার। আপনি দেখেছেন যে বাংলাদেশে ইতিমধ্যে বিশিষ্ট আপনার আইনবিদরা এটা নিয়ে কথা বলেছে যে একজন সংসদ সদস্য একই সাথে দুইবার শপথ নিতে পারে না। তো তারা কেন নিয়েছেন, এটা আলোচনা মাফিক হতে পারত। যেহেতু গণভোট হয়ে গেছে, তারা গণভোটের আবার আপনার শপথ, এটা আমার কাছে বা দলের কাছে বা দেশের অনেক মানুষের কাছে দুর্বোধ্য মনে হয়েছে। তো আমরা কেন সহজে, যদি রাস্তা থাকে যে কোনো জায়গায়, সহজ রাস্তা থাকার সত্ত্বেও আমি কেন দুর্বোধ্য জায়গাটা বেছে নেব? আমি মনে করি যে বাংলাদেশের গণতন্ত্র অনেক দিন যাবত অসুস্থ, একদম আইসিইউতে থাকা গণতন্ত্র। সেই গণতন্ত্রটাকে মুক্ত বাতাসে একটু হাওয়া বাতাস খেতে দেওয়ার জন্য হলেও একটু সবারই ওই জায়গাটায় সহানুভূতিশীল হওয়া দরকার প্রত্যেকের। প্রথম থেকেই যদি দ্বন্দ্ব, সব কিছুরই কিন্তু ওই যে বলি না আমরা যে 100 দিন হানিমুন পিরিয়ড। আমি চাইলেই আজকের সংসদের সরকারি দল অথবা বিরোধী দল 5 বছরের শেষ টাইমে যে কাজটা করা সেটা করতে পারবে না প্রথম দিন। তো প্রথম দিনের কাজটা প্রথম দিনের মতোই হোক, প্রথম মাসের কাজটা প্রথম মাসের মতোই হোক। তো সবাই বুঝুক, সবাই শিখুক, যারা এর আগে যান নাই, যারা এর আগে গিয়েছেন। ওই এনভায়রনমেন্ট একরকম ছিল, আজকের এনভায়রনমেন্ট একরকম, সেটার মধ্যেও শেখার অনেক কিছু আছে, শেখার কোনো শেষ নাই। তো সেই জায়গা থেকে আমি বলছি যে বিরোধী দল সমালোচনা করবে, বিরোধী দল ওয়াকআউট করবে, কিন্তু আবার সংসদে ঢুকবে। ওয়াকআউট করবে সেটা শব্দগতভাবে, আবার ঢুকবে, কোনো কিছুতেই বারণ নাই। কিন্তু রাষ্ট্রটা সবার জন্য যেটা মঙ্গল সেটাই সবার করা উচিত। শুধুমাত্র আত্মস্বীকৃতি আর মানে কাজের জন্য যে আমি যেটা চাই সেটাই হবে, এমন হতে পারে না। জি, প্রথম যেটা জানতে চাচ্ছিলাম, আপনি স্পিকারের ব্যাপারে চমকের কথাও বলেছেন যে একটা সেই সম্ভাবনাও আছে। ডেপুটি স্পিকার কি বিরোধী দল থেকে দেওয়া হবে নাকি সরকার দল থেকেই? জুলাই চার্টার অনুযায়ী বিরোধী দল থেকে দেওয়ার একটি, জুলাই চার্টারটা তো এখনো আপনার সংসদে পাশ হয় নাই। যে জিনিসটা এখনো সংসদে পাশ হয় নাই সেটাকে আমরা ধরতে পারি না। যেমন ধরেন জুলাই চার্টারের মধ্যে এটাও আছে, নারীর 100 আসন। সেটা যেহেতু পাশ হয় নাই, আমরা 50টা দিয়েই শুরু করব। পাশ হওয়ার পরে হয়তো বা আরও যদি এই সংসদেই যদি মনে করে নিবে, না হলে আগামী সংসদে নিবে। সেটা জুলাই চার্টার কনফার্মেশন সব কিছুতে পাওয়ার পরে আমি মনে করি ওটা শুরু করা উচিত। আর এইটা বর্তমান সরকার এটা করবেন কিনা সেটা আমার জানা নেই। মানে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে, বিরোধী দল থেকে, এটা আমার জানা নেই। ধন্যবাদ আপনাকে। সালাউদ্দিন আইয়ুবের কাছে যেতে চাই। জামায়াত এবার সংসদে বড় একটি অংশ নিয়ে উপস্থিত হচ্ছে। আপনাদের নবনির্বাচিত সংসদ সদস্যদের 2 দিনের একটি প্রশিক্ষণ কর্মশালা অথবা ওরিয়েন্টেশন এমন একটা কিছু হয়েছে। কারা প্রশিক্ষণ দিয়েছে এবং আপনি নিজেও গিয়েছিলেন কিনা এই প্রশিক্ষণে? কি কি বিষয়ে ফোকাস করা হয়েছে সেখানে, সেই প্রশিক্ষণে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যমুনা টিভি, সম্মানিত সহ আলোচকবৃন্দ। একই সাথে আমি আমার নির্বাচনী এলাকা কাপাসিয়াবাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাচ্ছি আজকের এই আপনাদের সুবাদে। জামাত ইসলামী সবসময় তার রাজনীতিকে একাডেমিক বেজ এবং পলিটিক্যাল বাংলাদেশের যেই কালচার আছে এটার সাথে সামঞ্জস্য রেখে পরিচালিত করতে চায়। একেবারে শুধুমাত্র মাঠ থেকে উঠে আসা একাডেমিক কোনো ধরনের বেজ ছাড়া কাউকে জামাত ইসলাম কখনো রাজনীতিতে অ্যাকসেপ্ট করে না। সেজন্য জামাত ইসলামীর একজন সাধারণ কর্মীকেও নির্দিষ্ট পাঠ্যসূচি অনুধাবন করে, পড়াশোনা করে তাকে কর্মী হিসেবে নিজেকে তৈরি করতে হয়। তার পরবর্তী যে স্টেজগুলো, প্রত্যেকটা স্টেজে তাকে পড়াশোনা করেই এই জায়গায় আসতে হয়। এরই ধারাবাহিকতায় যারা সংসদ সদস্য হয়েছে এবং এখানে খুব
ভালো মানের কয়েকজন পার্লামেন্টেরিয়ানও ছিলেন যারা 3বার 4বার পর্যন্ত এমপি হয়েছে, তারাও এখানে 2 দিনের ট্রেনিং অংশগ্রহণ করেছেন। আমারও সৌভাগ্য হয়েছিল এখানে বাংলাদেশে যারা পার্লামেন্টকে নিয়ে বুঝেন, বাজেট নিয়ে কাজ করেছেন, যারা বাংলাদেশে বিভিন্ন পার্লামেন্টে বিভিন্ন সময় বিশেষ করে কার্যবিধি আচরণ, আমরা যারা নবীন রয়েছি তাদের বৈশিষ্ট্যগুলো কেমন হবে, অন্যদের সাথে কথাবার্তায় লেনদেন, বিশেষ করে স্পিকারের সাথে পয়েন্ট অফ অর্ডারের কথা বলা, একাত্মবিধি, এইসব বিষয়গুলো ছোটোখাটো বিষয় সহ সব বিষয়গুলো মোটামুটি এখানে একাডেমিক জায়গা থেকে ডিসকাশন করা হয়েছে। এরপরেও একবারে প্র্যাকটিক্যালি এই ইস্যুগুলো আসলে ওই মাঠে না গেলে শেখা যাবে না, সেটাকে ইঙ্গিত দেওয়া হয়েছে যাতে আমরা শিখে আমাদের মানে সামনের দিকে অগ্রসর হই, এ ব্যাপারে করা হয়েছে। আমি এখানে আজকে একটু হতাশার সাথেই বলতে চাই, দেখেন আপনি আলোচনা শুরু করেছেন হলো আগামী স্পিকার কে হবে, ডেপুটি স্পিকার কে হবে, অথচ আজকে এই মুহূর্তে এখন অন্তত 180 দিন আলোচনা হওয়ার কথা ছিল যে সংস্কার পরিষদের যে কার্যাবলী কি হবে, কি অবস্থা, সংস্কার পরিষদের এখনকার কাজ, এখনকার কর্মসূচি কি হবে, এটা নিয়ে আসলে ব্যাপক আলোচনা হওয়ার কথা। বাংলাদেশের দীর্ঘদিনের প্রত্যাশিত যে সংস্কার সেটা কিভাবে বাস্তবায়ন হতে যাচ্ছে, এইটা এখন আলোচনার মুখ্য বস্তু হওয়ার কথা ছিল, সংসদ থেকে শুরু করে রাজপথ, মাঠ ঘাট সব জায়গায়। কিন্তু দুঃখজনক হলো সত্য, বাংলাদেশের এখন মেজরিটি পার্টি যারা সংসদের সবচেয়ে বড় দল হিসেবে নিজেরা ইতিমধ্যে শপথ গ্রহণ করেছে, সরকারি দল, তারা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ না করার কারণে এই বিষয়টি অনেকটা অকার্যকরী হয়ে যাচ্ছে বলা যায়। আপনাকে প্রশ্ন করতে হচ্ছে যে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার দেওয়া হবে কি হবে না, অথচ বাংলাদেশের জনগণ ধরেই নিয়েছে যে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার দেওয়া হবে বা নেওয়া হবে। এবং আমার কাছে মনে হয় মানে সরকারি দলের কোনো সংসদ সদস্য খুব জোর করে এটা বলতে পারবে না যে সংস্কারের অংশ হিসেবে ডেপুটি স্পিকারকে বিরোধী দল থেকে নেওয়া হবে। বিরোধী দল তো সেটা বলতেই পারছে না, যেহেতু সরকারি দলের সিদ্ধান্ত নেওয়ার একচ্ছত্র সুযোগ এখন সংসদ রয়েছে, 213টা আসন তারা পেয়েছে। এই জায়গা থেকে সংস্কারের ছোটোখাটো ইস্যুগুলো নিয়েও কিন্তু আমরা সবাই এখন সন্দিহান, বাস্তবায়ন হবে কি হবে না। এটা আমাদের জন্য খুবই মানে দুঃখের বিষয়। দীর্ঘদিন বিশেষ করে আমরা যারা তরুণ প্রজন্ম, আমরা মনে করেছিলাম দেশটা পুরো একটা পরিবর্তন আসবে এবং পরিবর্তনটা খুব একাডেমিকভাবে জুলাই সংস্কার এবং জুলাই সংস্কারের ভিত্তিতে যে সংস্কার কমিশন হয়েছে সেই কমিশনের ভিত্তিতে হবে এবং সেটাকে বৈধতা দেওয়া হয়েছে বাংলাদেশে গণভোটের মধ্য দিয়ে। গণভোট 68% গণভোটের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে বাংলাদেশের মানুষ চায় হলো এই জুলাই সংস্কারের ভিত্তিতে, জুলাই সংস্কার পরিষদের ভিত্তিতে বাংলাদেশটাকে পরিবর্তন করা হোক, পরিবর্তনের জায়গায় নিয়ে যাওয়া হোক। এখন আসলে যেভাবেই ব্যাখ্যা করা হোক বা কার্যত এটাকে অকার্যকর করার একটা প্রক্রিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যে আসলে জুলাই সংস্কার বলেন বা অন্যান্য সংস্কার। আমি একাধিক এমপি এবং যারা পরবর্তীতে মন্ত্রী হয়েছেন ওনাদের সাথে একান্ত আলাপে কথা বলতে গিয়েই বুঝেছি যে আসলে এটাকে সেইভাবে গুরুত্ব আমরা দিতে পারছি না আসলে প্র্যাকটিক্যালি। সংসদে আমরা প্রথম যেদিন গিয়েছি সেখানে অনেকের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, এই কেন নিল না বললেই ওনারা আসলে মুচকি হেসে উড়িয়ে দেওয়া ছাড়া প্র্যাকটিক্যালি কোনো কথা বলা। বিএনপি তো এটা ডিনাইও করে নাই, বিএনপি বলেছে যে এই প্রসেসে নয়, আবার সাইন যে বিএনপি কখনো করবেই না সেটাও বলে নাই, বলেছে যে তারা এটা সংসদ আগে গঠন করার পরে স্পিকার ডেপুটি স্পিকার যখন হবেন তারপর তারা হচ্ছে যে এই জিনিসটা করবেন। সো আপনি না, আমি বললাম যে স্বাক্ষর করেছে, সনদে স্বাক্ষর করেছে এবং সনদে স্বাক্ষর করার কারণেই তো দেশের মানুষ আশ্বস্ত হয়েছিল এবং বিএনপিকে বিশ্বাস করেছিল। কিন্তু ওইখানে তো কথা আছে, একটা হারানো বিজ্ঞপ্তি, যেটা স্বাক্ষর করেছে ওইটা তো পরবর্তীতে সরকার ওটা দেখায় নাই, ওটা ওইখানে তো নোট অফ ডিসেন্ট ছিল, কিন্তু সরকার যেটা দেখিয়েছিল পরবর্তীতে যেখান থেকে সেটা তো নোট অফ ডিসেন্ট সহই, সেটা নো ওটা নোট অফ ডিসেন্ট ছাড়া নোট অফ ডিসেন্টকে উঠিয়ে দেওয়া হয়েছে, উঠিয়ে দিয়ে এখানে করা হয়েছে। এটা নিয়ে সরকারের সাথে বার্গেন করার সুযোগ ছিল। সেই আলোচনাটাতে নিয়ে জনগণের যে প্রত্যাশা ছিল, প্রত্যাশায় মারাত্মক হতাশা নেমে এসেছে, বিশেষ করে শপথ গ্রহণ না করার কারণে। এই ইস্যুটা এখন অনেকটা মানে আনুষঙ্গিক ইস্যুতে পরিণত হয়েছে। চাইলে এটাকে সরকারি দল অ্যাকসেপ্ট করতেও পারে, নাও করতে পারে। মানুষের প্রত্যাশা এখন তলানিতে নেমেছে, এটা আসলে কার্যকর হবে কি হবে না। এই জায়গা থেকে আমি মনে করি বা এই জায়গাটাতে বিএনপির পরিবর্তন হওয়া উচিত। সত্যিকার অর্থেই যদি আগামীর বাংলাদেশটাকে একটি পরিবর্তিত বাংলাদেশ দেখতে চায়, নতুন বাংলাদেশ দেখতে চায়, তাহলে বাংলাদেশের মানুষের যে 68% বাংলাদেশের মানুষ একেবারে প্র্যাকটিক্যালি ভোট দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা এই পরিবর্তনটা চাই, এই পরিবর্তনের পক্ষে বিএনপিকে আসা উচিত। মানুষের প্রত্যাশার বিএনপি যদি হতে চায়, মানুষের প্রত্যাশা সরকার যদি হতে চায়, তাহলে এই প্রত্যাশাটা পূরণ করে সংস্কারটাকে বাস্তবায়িত সংস্কার হিসেবে বিএনপিকে দেখানো উচিত। আচ্ছা, প্রথম অধিবেশনের প্রথম দিন বিরোধী দলের এজেন্ডা কি থাকবে?
এটা আপনি তো এখন যেগুলো বলছেন এগুলোই কি ডিসকাশনে আসবে কিনা? না, ডিসকাশনে এটা আসবে, এটা একবারে একটা করে বলা যায় না। এই বিষয়টা নিয়ে এখন পর্যন্ত আমাদের সংসদীয় বিরোধী দলীয় সদস্যদেরকে নিয়ে কোনো বৈঠক হয়নি, কোনো এজেন্ডা ঠিক করা হয়নি, এমনকি সরকারি দল এখন পর্যন্ত কোনো এজেন্ডার ইঙ্গিত প্রদান করেনি। সুতরাং হয় না, একবারে সংসদে রীতি অনুযায়ী তো শুরুতেই রাষ্ট্রপতির ভাষণ হয়, ভাষণের প্রেক্ষিতেই সাধারণ যেই ইয়েগুলো হয় সেটাকে নিয়েই হয়তো আলোচনা শুরু হবে। এর পরবর্তীতে সংসদীয় রীতি অনুযায়ী বিরোধী দলীয় সংসদ সদস্য যারা আছেন তারা বসে সেই এলাকার সিদ্ধান্ত নিবে, তখন এজেন্ডা হয়তো ঠিক হবে ইনশাআল্লাহ। জি, মনিয়াপা একটা কথা প্রসঙ্গে যেগুলো বলছিলেন, বিরোধী দলের আগের বিভিন্ন সময়কার ভূমিকা, ওয়াকআউট করা অথবা হচ্ছে ওয়াকআউট করে আর ফিরে না আসা, এবং একদম শেষ দিন যে সদস্যপদ রাখার জন্য উপস্থিত হওয়া, এই ধরনের প্র্যাকটিসকে এই সংসদে হবে? আমরা আশা করি বাংলাদেশের মানুষ এবার বাংলাদেশ জামাত ইসলামীকে নতুনভাবেই সংসদে দেখতে পাবে ইনশাআল্লাহ। সংসদের যেই কার্য প্রণালী রয়েছে, বিধি রয়েছে, এই বিধিকে শ্রদ্ধা জ্ঞাপন করে, বিধিকে সব দিক থেকে মান্য করে বাংলাদেশ জামাত ইসলামী তার প্রত্যেকটা ইস্যুকে এমনভাবে সাজাবে যে বাংলাদেশের মানুষ অনুসরণ করবে যে এরকমই সংসদ হওয়া উচিত ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী সেভাবেই তার সংসদ সদস্যদেরকে প্রস্তুত করছে। সেটা হবে রেটরিক বলেন, শব্দচয়ন বলেন, আচরণ বলেন, বাংলাদেশের মানুষের কথাগুলো বলেন, বাংলাদেশের মানুষের চাহিদাগুলো বলেন। এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে বড় সংকট হলো মানুষের কথা কেউ বলে না, দলের কথা সবাই বলে। এখন বলা হয় সবার আগে বাংলাদেশ, কিন্তু আসলে বাংলাদেশের 68% মানুষ দিল রায়, সেটাকে যখন অ্যাকসেপ্ট না করা হয়েছে তখন আসলে এই কথাটার সাথে ওটা মিলছে না। এরকম বাংলাদেশ ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দেখা যাবে না। নতুন একটা বাংলাদেশ হিসেবে নতুন প্রজন্মের ধারাকে ধারণ করে নতুন করে বাংলাদেশ জামাত ইসলামী সংসদকেও, সংসদ সদস্যকে সাজাবে ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। সামান্তা শারমিনের কাছে আসতে চাই। এনসিপির কথাই যদি আসি, এনসিপি এবং জামায়াত জোট, আমার যেটা মনে হয় আদর্শিক নানান প্রশ্নে, বিশেষ করে নারী নেতৃত্ব ইস্যুতে, ঠিক ভোটের আগে যখন এনসিপি জামায়াতের সঙ্গে জোটে গেল, তখন যারা প্রার্থী হয়েছেন এবং এনসিপির নেতারাও যারা ছিলেন তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম, এই ইস্যুতেই জিজ্ঞেস করেছিলাম, তখন তারা আমাকে বলেছেন যে এটা কোনো আদর্শিক জোট না, দিস ইজ জাস্ট অ্যান ইলেকটোরাল অ্যালায়েন্স। সো সেই জায়গায় আমরা এখন দেখতে পাচ্ছি, অথবা যে কথাগুলো আসছে, গুঞ্জন যেগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো হচ্ছে এই জোটটা স্থায়ী হতে যাচ্ছে, অর্থাৎ রাজনৈতিক জোটে পরিণত হতে যাচ্ছে। যদি এমনটা হয়, আদর্শিক ইস্যুগুলো কিভাবে ডিল করবে এনসিপি? তখন কিন্তু ওইটা বলার সুযোগ নেই, জাস্ট অ্যান ইলেকটোরাল অ্যালায়েন্স। আসলে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যমুনা টিভি যারা দেখছেন, কলাকুশলী সবাইকে সালাম ও শুভেচ্ছা, আমার সহ আলোচকদেরও সালাম ও শুভেচ্ছা। আসলে এনসিপির জন্য এখন খুব একটা ক্রুশিয়াল মোমেন্ট চলছে, এবং আমি আগেও যেটা বলেছি যে ইতিহাসের টাইমলাইনে যখন আপনি অবস্থান করেন তখন বর্তমান দিয়ে বর্তমানকে বিচার করা, সেটাকে জাস্টিফাই করা বা সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করবেন আপনি পার্টিজান হিসেবে, অমুক তমুক নানান আইডেন্টিটির জায়গা থেকে আপনি হয়তো জাস্টিফাই করবেন, কিন্তু আপনার অবস্থানকে বোঝার একমাত্র রাস্তা হচ্ছে আপনার অবস্থান যখন অতীতে ফিরে যাবে, অতীত হয়ে যাবে, তখন এটাকে বোঝা। এনসিপি একটা গ্রোয়িং দল। আমি আমার পার্টি শুরু থেকে আমি আছি, আমি জানি যে এই পার্টিটার কি পরিমাণ দরকার বাংলাদেশে। এরকম একটি মধ্যমপন্থী এবং এমন একটি পার্টি যেটা মানে পাওয়ার ভ্যাকিউম, যেটা আওয়ামী লীগের প্রস্থানের মধ্য দিয়ে যে পাওয়ার ভ্যাকিউম আছে এবং সেই সাথে যেই চাহিদাটা ছিল, বিকল্পের চাহিদা, সেইটাকে ধারণ করে একই সাথে ইয়াং জেনারেশনকে কানেক্ট করে এবং মতাদর্শকে মূল না করে সকল মতাদর্শকে সারভাইভ করাইতে পারে বা সেটাকে এন্টারটেইন করতে পারে এমন একটি পলিটিক্যাল পার্টি, এইটা এনসিপির হচ্ছে গ্রাউন্ড। সো এনসিপির এই গ্রাউন্ডে তার ফ্লারিশ করাটা এই মুহূর্তে খুবই দরকারি। এবং বিরোধী দল, আপনি জানেন যে বিরোধী দলে ফাংশন করাটা প্রত্যেকটা দলের জন্যই অনেক বড় অভিজ্ঞতা সঞ্চয় হয়, অনেক তার ঝুলিতে অনেক ট্রিক্স এবং কৌশল অনেক কিছু জমা হয়, এবং তারা এই কাজগুলো মানে দেখা গেছে বিরোধী দলের মধ্যে সৃজনশীলতা সবচেয়ে বেশি থাকে। সো আমার দলে আমি তো জানি যে কারা আছেন এখানে, সো এবং তাদের যে ক্রিয়েটিভ এজেন্সি সেটা সম্পর্কে আমি ওয়াকিবহাল। সো এই সময়টা ছিল, বিশেষ করে বিএনপি যেটা শুরু করেছে, বিএনপি একদম শপথ গ্রহণের পরেই, যেটা একক শপথ গ্রহণ বলতে হবে, সেই শপথ গ্রহণের পরেই বিএনপি একটা প্রজেক্ট নিয়েছে, আমার কাছে মনে হয়েছে বিরোধী দলের শক্তিশালীকরণ প্রজেক্ট। এবং তারা প্রথম দিনই যেই কার্যক্রমগুলো করেছে সেটা আসলে বিরোধী দলকে অনেক বেশি শক্তিশালী করবে। কারণ
তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি। এখন যেটা সহজ সরল পথ, আমি মনে আপার উত্তরে একটু বলি যে সহজ সরল পথ এটাকে সিরাতুল মুস্তাকিম মনে হয়, কিন্তু এটা আসলে সহজ সরল পথ না। সহজ সরল পথ ওইটাই যেটা আপনি আগে বলে এসেছেন, সেটাকে কন্টিনিউ করা হচ্ছে সহজ সরল পথ। আপনি যেটা বলেছেন, আপনার লজিক্যাল কনসিস্টেন্সি, আপনার বক্তব্যের কনসিস্টেন্সি মেনটেন করা, ওইটা হচ্ছে সহজ সরল পথ। বিএনপি শেষ যে ঐকমত্য কমিশনের অধিবেশনে স্পষ্টতই বলেছে যে তারা দুইটা সংস্কার পরিষদেরই এবং হচ্ছে সংসদ সদস্য পদ দুইটারই শপথ তারা গ্রহণ করবে। এবং এটা বলা ছিল যে এই পরিষদটা হতে যাচ্ছে, এবং এই সংসদ পরিষদের নির্বাচন কিন্তু এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবং এইখানে ইন্টারিম গভর্নমেন্ট একটা সমস্যা তৈরি করেছে। যদি আপনি এই নির্বাচনের নাম যদি দিতেন প্রথম সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন, তাহলে কারো মধ্যে কোনো সংশয় থাকতো না, এবং বিএনপি তার এই আপত্তিগুলো আগেই তুলতে পারত। সো যেটা যেহেতু হয়নি, ফলত আমাদের এসে এমন একটা পরিস্থিতিতে দাঁড়াতে হচ্ছে, এই মুহূর্তে এনসিপি আসলে মাঠে থাকার কথা। এবং আমার কাছে মনে হয় যে যেটা জোট কেন্দ্রিক জটিলতা, যেটা হচ্ছে সকলকে আসলে কনভিন্স করতে হয় জোটের মধ্যে থাকলে, এইটার কারণে এনসিপি এখন মাঠে নাই। কিন্তু বিএনপি যেটা করেছে প্রথম দিনই, দায়িত্ব গ্রহণের পরে, পাওয়ার গ্রহণের পরে প্রথম দিনই, তারপরে কিন্তু এনসিপির মতো একটা পলিটিক্যাল পার্টি যার মুভমেন্ট কেন্দ্রিক তার হচ্ছে ইন্টেনশন, এবং সে গড়ে উঠেছে মুভমেন্টের মধ্য দিয়ে, তার মুভমেন্টের এনার্জি কিন্তু ক্ষয় হয় নাই। তো তার থাকার কথা ছিল এখন মাঠে, এবং প্রত্যেকটা জেলা কমিটি এবং আমাদের ওয়ার্ড কমিটি কেন্দ্রিক এই সংস্কার পরিষদ নিয়ে কেন শপথ গ্রহণ করলো না, সেটার প্রেশার দেওয়ার জন্য আমার মাঠে কাজ করার কথা। সো সেইটা কিন্তু হচ্ছে না, অ্যাবসেন্ট। এবং এইটার মধ্যে দিয়ে, এবং আমরা এটাও দেখলাম যে একবার জামাতের পক্ষ থেকে বলা হলো যে যদি বিএনপি শপথ গ্রহণ না করে তাহলে মানে আমরাও শপথ গ্রহণ করব না, কোনো শপথই গ্রহণ হবে না, তাহলে বয়কট। কিন্তু আবার পরে যাওয়া হলো। এই যে কনফিউশন, এই কনফিউশনটা আসলে এনসিপিকে অনেক এফেক্ট করছে। কারণ এনসিপি খুবই সহজে সিদ্ধান্ত গ্রহণকারী একটি দল। আমরা খুব পরিষ্কার, আমাদের জন্য সংস্কার প্রয়োজন, আমাদের জন্য পরিবর্তন প্রয়োজন, আমাদের জন্য নতুন বাংলাদেশ প্রয়োজন, আমাদের জন্য, আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি 24 দফায় খুব স্পষ্ট বলা আছে গণপরিষদ সেকেন্ড রিপাবলিক। আমরা যে গণপরিষদের কথা বললাম, সেই জিনিসটা এখন আমাদের প্রুফ করা কিন্তু সময়। আমি আরেকটু সময় নিব যে গণপরিষদের মাধ্যমেই একমাত্র আপনি বাংলাদেশের স্থায়ী পরিবর্তন করতে পারবেন। আর যাই আমরা আলাপ করেছি ঐকমত্য কমিশনে, এটা যে আমরা পূর্ববর্তী কমিশনে যে বলেছিলাম, সেটা এখন প্রুফ হচ্ছে। জাস্ট এনসিপি যা যা বলেছে তা এখন জাস্ট প্রুফ হচ্ছে যে গণপরিষদ না করলে যে পরিবর্তনগুলো অধ্যাদেশ বিভিন্নভাবে চেষ্টা করা হয়, এগুলো আসলে টেকে না। এবং আমরা কিন্তু ঠিক তাইতেই দেখতে পাচ্ছি। আমির খসরু মাহমুদ চৌধুরী থেকে শুরু করে সবাই কিন্তু বলছেন যে গণভোট বলে কিছু হয় নাই, এবং এটা নালিফাইড হয়ে যাচ্ছে। কিন্তু অন্যদিকে আবার শহীদুদ্দিন চৌধুরী আনি আজকে বলেছেন যে এটা অটো হয়ে যায়। কোনো কিছু অটো হয় না, আসলে এটা সংসদে বসে এটাকে সিরিয়াসলি নিতে হয়। সো আমার কাছে মনে হয় না বিএনপির ওই গুডউইল আছে। এবং বিএনপি, আমি আগেও বলেছি যে সংস্কার নামক এই বিষয়টাকে তারা ভূতের মতো ভয় পায়, তারা আতঙ্কিত এই বিষয়টাতে। সো এই যে এই কথাগুলো বলার মতো সবচাইতে মাঠে সবচাইতে বড় শক্তি হচ্ছে এনসিপি, বিরোধী দলীয় মূল শক্তি হওয়ার কথা এনসিপির। কিন্তু এই যে জোটের কারণে আপনি যেটা বলতেছেন, এটা রাজনৈতিক দিকে মোড় নিচ্ছে। এটা যদি হয় তাহলে এনসিপির যে রিয়েল এনার্জি সেটা আরও কমে আসবে। কারণ আমি মনে করি, কারণ তাদের যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অনেক সুইফট, আমরা খুব সহজেই জানি কোনটা বাংলাদেশের মানুষের বিপক্ষে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারি। সো সেটার বিপক্ষে মাঠে নামার জন্য আমাদের খুব সহজেই আমাদের কমান্ড সিস্টেম অটো ওয়ার্ক করে। বাট এখন যেহেতু জোট কেন্দ্রিক জটিলতা, এনসিপি কিন্তু মাঠে নামতে পারছে না। কিন্তু হওয়ার কথা ছিল ডে 1 থেকেই তারা মাঠে, এটা হওয়ার কথা ছিল। সো আমার কাছে মনে হয় যে ইন টোটাল যে আদর্শগত জায়গাগুলো, সেগুলোকে যদি বাদও দেই, বিরোধী দলের জায়গা থেকেও এনসিপির সিঙ্গেল মুভ করা সবচেয়ে বেশি, মানে তার দলের ফ্লারিশমেন্টের জন্য, রাজনীতির ফ্লারিশমেন্টের জন্য অনেক বেশি। যে একটা বিষয়, এই যে জোটের ইস্যুটাকে কেন্দ্র করেই আপনাদের একটা বড় অংশ তারা পদত্যাগ করেছিলেন। এখন আমি যেমন আজ দেখছিলাম মনিরা শানবিন, তিনি বলেছেন পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি, তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এটা আরও আগেও বলা হয়েছে যে তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। ঠিক যেই কারণে তারা পদত্যাগ করেছেন, সেই কারণটা বলবৎ থাকার পরেও পদত্যাগীরা কেন ফিরবেন? কারণটা যদি বলবৎ থাকে তাহলে ফেরার কথা না। তবে দলের পক্ষ থেকে বারংবার যখন এই বক্তব্যটা আসছে, তখন আমি এটাকে পজিটিভলি দেখতে চাইবো। আমি এটাকে একটা বেনিফিট অফ দ্য ডাউট দিতে চাইবো। এবং আমি বলবো যে যারা চলে গেছেন, তাদের সাথে আমিও দীর্ঘদিন কাজ করেছি, কোনো সন্দেহের অবকাশ নেই তারা রিয়েলি এনসিপিকে ওন করেন, এবং নতুন বাংলাদেশের যে প্রমিস এবং আমাদের 24 দফা ইশতেহার অক্ষরে অক্ষরে পালন করেন, এবং তারা মনে করেন, বিশ্বাস করেন।
এবং তাদের কোনো ধরনের মানে ইন্টেনশন, নিয়তের কোনো ঘাটতি ছিল না। সো যেটা হয়েছে, দলের এনসিপি যেহেতু একদমই খুবই মাস পিপল পার্টি এবং তারা মানুষের সাথে খুবই কানেক্টেড, যদি মানুষের মধ্যে থেকে এই চাপ আসে তাহলে এই মানুষগুলো আবার ফিরতে বাধ্য। কারণ ওনারা আসলেই বাংলাদেশের জন্য কাজ করতে চেয়েছিলেন এবং তারা কি পরিমাণে বুদ্ধিভিত্তিকভাবে ট্যালেন্টেড এবং সৃজনশীল আপনারা সেগুলো প্রত্যক্ষ করেছেন। এবং বাংলাদেশে এই পরিমাণ এত ট্যালেন্টের সমারোহ একটা পার্টিতে এই প্রথম হয়েছে, এইটা এত হেলায় হারানো কারোর জন্যই ভালো হবে না। সো আমার কাছে মনে হয় যে যারা পদত্যাগ করেছেন এই একই কারণ বলবৎ থাকলে তারা যদি ফিরতে নাও চান, আমার কাছে মনে হয় দলকে পুরনো যে তার যে আসল জায়গা, এটা আমি পুরনো বলবো না, তার যে মূল জায়গা সেইখানে নিয়ে যাওয়ার জন্য ওই ফোর্সটা দরকার। যারা বেরিয়ে গেছেন তাদেরকে আমাদের দরকার, আমি মনে করি এনসিপির দরকার, বাংলাদেশেরও দরকার। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত। ফিরে এলাম রাজনীতির আলোচনায়। সালাউদ্দিন আইয়ুবের কাছে যেতে চাই। সংরক্ষিত নারী আসন বিষয়ে যদি কথা বলি, পুরো নির্বাচনে জামায়াত ইসলামী একজনও নারী প্রার্থী দিতে পারেনি, এমন অনেকের সঙ্গেই কথা হয়েছে, আপনারা তখন বলছিলেন। এবং এমনকি আপনাদের জামায়াতের আমিরের যে বক্তব্য সেটা তো আছেই, জানে মানুষ এরই মধ্যে। এখন সংরক্ষিত নারী আসনে আপনাদের জন্য 11টা সিট আছে, তাদেরকে কিভাবে আপনারা চুজ করছেন? ধন্যবাদ আপনাকে। জামাত ইসলামী এবারে প্রথম নারী আসনে প্রার্থী বা মনোনীত করছে না। এর আগেও নারী আসনে সংসদীয় সদস্য হিসেবে প্রথমবার দুজন, তারপরে বোধহয় 4 জন। হ্যাঁ, ছিলেন 91 আর 2001। মানে রেশিও যা পেয়েছে, যা ছিল আর কি, যখন যা রেশিও ছিল সেই রেশিও আলোকে ছিল। এবং তারা আলহামদুলিল্লাহ বেশ ভালো ভূমিকা রেখেছে। তাদের ব্যাপারে জাতীয়ভাবে অথবা স্থানীয়ভাবে কোনো ঘটনা, কোনো কেলেঙ্কারি, কোনো দুর্নীতি, কোনো অভিযোগের কোনো শব্দ আপনি করতে পারবেন না। শুধু তাই নয়, বাংলাদেশের আগামী বাংলাদেশ কেমন হবে সেটা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী এই নির্বাচনের কয়েকদিন আগে স্পায়ারিং বাংলাদেশ নামে একটা সামিট করেছে। সেখানে আগামীর বাংলাদেশ কেমন হবে সেই প্রেক্ষিত উল্লেখ করতে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামী প্রথমে উল্লেখ করেছে হলো তরুণদের কথা, এরপরে করেছে হলো নারীদের কথা। এবং নারীদেরকে নিয়ে কি প্ল্যান বাংলাদেশ জামাত ইসলামীর রয়েছে সেটাকে উল্লেখ করার জন্য নারীদেরকে সামনে নিয়ে এসেছে। সেখানে বুয়েটের একজন শিক্ষক, তিনি প্রেজেন্টার হিসেবে কাজ করেছেন এবং প্রেজেন্টেশনে বুয়েটের সাবেক ছাত্রী ছিলেন, ডক্টররা ছিলেন এবং রাজনীতিতে যারা ভূমিকা রাখেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য হিসেবে যারা ছিলেন তারা সেখানে ভূমিকা রেখেছেন। আপনি হয়তো সচেতন নাগরিক হিসেবে জানবেন, গত পরশুদিন বাংলাদেশ জামাত ইসলামীর নতুন করে কেন্দ্রীয় কমিটি হয়েছে। আমির, এরপরে নায়েবে আমির, সেক্রেটারি, অন্যান্য নেতৃবৃন্দ নতুন করে আবার মনোনীত হয়েছেন। সেখানে কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য হিসেবে যারা শপথ গ্রহণ করেছেন তার মধ্যে একটা বিরাট অংশ, এটা আগে ছিল 38%, এটা আরও বেড়ে এখন আরও বেশি কর্ম পরিষদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের জনগোষ্ঠীকে বাদ দিয়ে তো আপনি চিন্তা করতে পারবেন না। জনগোষ্ঠীর এই কর্ম পরিষদ সদস্য এই লেভেলের উপরে তো যেতে পারবে না, নিঃসন্দেহে পারবে না। অ্যাকর্ডিং টু জামাতে ইসলামী আমরা যেটা শুনছিলাম, কেন পারবে না? বাংলাদেশ জামাতে ইসলামী আপনাদের বক্তব্যগুলো এরকমই, একসময় বলতেন যে হয়তো সাধারণ সদস্য হিসেবে থাকবে, পরে কেন্দ্রীয় মজলিস শুরা হয়েছে, তখন আবার আলোচনা হয়েছে কর্ম পরিষদে যেতে পারবে না, এখন কর্ম পরিষদে গেছে। তার জায়গা থেকে তার ভূমিকা, তার আদর্শিক ভিত, জামাত ইসলামী আপনারা জানেন একই সাথে ময়দানের ভূমিকা এবং আদর্শিক ভিত, জ্ঞানগত যোগ্যতা, তৎপরতা, এই সবগুলো মিলিয়ে তার জায়গাটা জামাত ইসলামী এভাবে একটা সময় আমির পর্যন্ত তার যেতে পারবে না। আমিরের জায়গাটাতে জামাত ইসলামীর কোনো বক্তব্য আলাদা করে নাই, ইসলাম যে বক্তব্য দিয়েছে সেটাকে জামাত ইসলামী ধারণ করে আলাদা করে, জামাত ইসলামীর কোনো বিশেষ বক্তব্য নাই। সেই কারণে আপনাকে সেটাই বিবেচনা করতে হবে, যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী ইসলামিক চিন্তাকে ধারণ করে, ইসলামিক আদর্শকে লালন করে জামাত ইসলামীর রাজনীতি করে, সেই জায়গায় তাকে চিন্তা করবেন। সুতরাং আগামী জাতীয় সংসদে নারী যে 11 জন সংরক্ষিত আসনের এমপি হবেন, ইনশাআল্লাহ আমার কাছে মনে হয় জামাত ইসলামী তার বেস্ট চয়েসগুলোই সেখানে চিহ্নিত করবেন, চিত্রিত করবেন। আপনারা খুব শীঘ্রই সিলেকশন হলে সেটা দেখতে পাবেন। এই 11 জন কি একেবারে জামায়াত ইসলামেরই হবে নাকি আপনাদের অ্যালায়েন্স থেকে থাকবে? অ্যালায়েন্স থেকেও থাকবে ইনশাআল্লাহ। অ্যালায়েন্স থেকে জামাত ইসলামী আপনারা দেখেছেন যে খুব উদার রাজনৈতিক সংস্কৃতির পরিচয় দিয়েছে। বিরোধী দলীয় হুইপ হিসেবে ইতিমধ্যেই জনাব নাহিদ সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা চাইলে জামাত ইসলাম তার নিজের জন্য রাখতেও পারতেন, যেহেতু সংসদ সদস্য হিসেবে জামাত ইসলামেরই বেশি, বিরোধী দলের হুইপ হিসেবে, প্রধান হিসেবে আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে থাকা খুব বেশি অবাঞ্ছনীয় ছিল না, বাঞ্ছনীয় ছিল। কিন্তু
জোট বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি সবার আগে নিজেরটা, এই টেন্ডেন্সি থেকে বের হয়ে এসে মানে যারা সঙ্গে ছিলেন তাদেরকে সাথে রেখে বাংলাদেশ জামাত ইসলামী চলতে চান, এর অংশ হিসেবেই এটা করা হয়েছে এবং এই 11 জনের মধ্যেও ইনশাআল্লাহ আশা করা যায়। আরেকটা বিষয় এই প্রশ্নটাও আসছে, সেটা হচ্ছে দলীয় নেতাকর্মীদের স্ত্রী এবং শীর্ষ নেত্রীরা অগ্রাধিকার পাবেন এমন একটা কথা আমরা শুনেছি। এখন জামায়াত পরিবারতন্ত্র স্বজনপ্রীতির বিরুদ্ধে কথা বলে, এমন যদি অভিযোগ আসে, যদি কারো স্ত্রী, দলীয় নেতার স্ত্রী যদি এই পদ পান, প্রশ্ন আসলে উত্তর কি হবে? কখনোই না, কোনোভাবেই না। বাংলাদেশ জামাত ইসলামের ব্যাপারে এইসব ইস্যুতে দুর্নীতি আমি বলি, দুর্নীতি, স্বজনপ্রীতি, আত্মীয়করণ, এই ধরনের কোনো ইস্যুতে বাংলাদেশ জামাত ইসলামীকে মানে ব্লেম করার কোনো সুযোগ জামাত ইসলামীতে নেই। তার ব্যক্তি হিসেবে ভূমিকা, তার এক্সপার্টনেস জামাত ইসলামী চেষ্টা করবে, যেহেতু সংসদে তার ভূমিকা রাখার সুযোগ থাকবে, সে যেন ভূমিকাটা আসলে রাখতে পারে। সে কোন ইস্যুতে বা কোন বিষয়েতে সে এক্সপার্টাইজ তার মধ্যে রয়েছে, সেই এক্সপার্টনেসটা দেখে সে যদি কোনো ব্যক্তির আত্মীয় হয় সেইটাকে বিবেচনা না করে বরং জামাত ইসলামী এই ক্যাটাগরিতে তাকে বাছাই করবে। যদি অন্যদের তুলনায় তিনি এগিয়ে থাকেন, তিনি সংসদ সদস্য হবেন, সেক্ষেত্রে কোনোভাবেই আত্মীয়করণ, স্বজনপ্রীতিকে প্রাধান্য দেওয়া হবে না। এই উত্তরটা না একদম, আমি বলি আমার এই প্রশ্নে আওয়ামী লীগের 2-3 জন একদম এই উত্তরটাই আমাকে এর আগেও দিয়েছেন, এবং আমরা যখন দেখিয়েছি যে হ্যাঁ আপনার আত্মীয়, সবকিছু বলার পরে তারপর তারা বলেছেন তারা যোগ্য। আত্মীয়টা এখানে বিষয় না, তারা যোগ্য এবং যোগ্যতা দিয়ে তাদের উদাহরণগুলো এটা জামাত ইসলামের ক্ষেত্রে আওয়ামী লীগের সাথে আপনি কোনোভাবেই তুলনা করতে পারেন না। জামাত ইসলামীর কোন দলীয় প্রধানের, দলীয় তুলনাটা করছি না, আমি কনসেপ্টের কথা বলছি, কোন দলীয় প্রধানের সন্তান কোনোভাবে দলীয় প্রধান বাংলাদেশ জামাত ইসলামী হয়নি। আমার ছেলে এমপি হবে, আমি কোনোভাবে বুকে হাত দিয়ে বলতে পারবো না, কিন্তু অন্যান্য দল এটা হয় যে আমার ছেলে ভবিষ্যতে এমপি হবে, এটা মোটামুটি নিশ্চিত, ধরেই নেই, কোনো যোগ্যতা না থাক, কিছু মনে করবেন না। যিনি এমপি প্রার্থী হয়েছেন, এরকম আমার সাথে আছে যে যিনি এমপি প্রার্থী হয়েছেন তার সাথে যারা আছে তারা অনেক বেশি যোগ্য, কিন্তু ইন্টারমিডিয়েট পাস অথবা এসএসসি পাস হওয়ার পরেও নেতার ছেলে এমপি প্রার্থী হয়েছে, খুব স্বাভাবিকভাবেই হয়েছে। এই প্র্যাকটিসটা বাংলাদেশ জামাত ইসলামী মোটেও নেই, কখনো এটা চর্চা করে না বাংলাদেশ জামাত ইসলামী। জি, ধন্যবাদ। আসতে চাই নীলুফার চৌধুরী মনির কাছে। আমরা সংরক্ষিত নারী আসন নিয়ে কথা বলছিলাম, আমাদের মেসেজ অনুযায়ী আপনিও একজন, বিএনপির যে 35 জনের সংরক্ষিত নারী আসন, আপনার নামটাও আসছে। এই জায়গায় যদি আমরা এখন বলি যে দলীয় আনুগত্য, মেধা, পেশাগত যোগ্যতা, কোন মানদণ্ডে আসলে সরকার এই পদগুলোতে আপনাদেরকে নমিনেট করবে? দেখেন, আমি হব এমন কোনো নিশ্চয়তা নাই, আমার কথাটা উচ্চ রেখেই বলেন। এখানে দলীয় আনুগত্য তো অবশ্যই থাকতে হবে, মেধা, যোগ্যতা, তিনটাই থাকতে হবে। এবং সবচেয়ে বড় কথা যে ফ্যাসিস্টের বিরুদ্ধে যে 17 বছর আন্দোলন করেছিল, জেল জুলুম হুলিয়া অনেকের উপর দিয়ে গেছে, তাদেরকে প্রাধান্য দেওয়া আমি মনে করি যুক্তিসঙ্গত, এবং তাদেরকেই প্রাধান্য দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এটা আমি মনে করতেই পারি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আরও একটা বিষয় আপনার কাছে ফিরবো, একটু সামান্তা শারমিনের কাছে এই জায়গাটাতে যেতে চাই। সংরক্ষিত নারী আসনের কথাই যদি বলি, এনসিপি পাচ্ছে একটি, সেখানেও অনেকগুলো নাম আসছে, এবং কিছুক্ষণ আগে আমরা যেটা শুনলাম জামায়াত জোট থেকেও হয়তো বা কয়েকজনকে সেই আসনে নেবে। সংরক্ষিত নারী আসনের এই ভূমিকাগুলো কি হবে, যেখানে এই সংসদে কিন্তু নারী প্রতিনিধিত্ব সবচেয়ে কম, আপনারাও দেখেছেন এরই মধ্যে? আচ্ছা, প্রথমত আপনারা সবাই জানেন যে দলের এই যে জোট কেন্দ্রিক তার যে কার্যক্রম এবং নির্বাচনের পুরো সময়টাই আমি এই পুরো কাজ থেকে নিজেকে অব্যাহত করে রেখেছি, এবং এই এখনও যেহেতু জোট চলমান, এই জোটের কোনো ধরনের প্রাপ্ত সুবিধা, কোনো ধরনের অ্যাটেনশন, কোনো কিছুই আমার মানে আমি এখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে গেছি। এরকম অনেকেই আছে আমাদের পার্টিতে, এবং এই কারণেই একদম ডিসিশনের জায়গা থেকে আমি বলতে পারবো না যে এখানে কিভাবে ডিসিশনটা নেওয়া হচ্ছে, এটা জোটের নেতৃবৃন্দ বলতে পারবেন। কিন্তু সংসদে সংরক্ষিত নারী আসনে যেটা ধরেন, এখানে তো আসলে 100টা নারী আসন হওয়ার কথা অ্যাটলিস্ট, আমরা একটা পজিটিভ ডিসক্রিমিনেটিভ একটা মেজার কিন্তু দেখতে চাচ্ছিলাম। যে ডিসক্রিমিনেশন তো অবশ্যই, আপনি তাকে মাঠ থেকে তুলে আনছেন না, আপনি তাকে কিছু পুরুষের আনুগত্য যাদের আছে, যারা মানে সেই মানে নিজের যোগ্যতা দিয়ে উঠে আসছে না, তাদের মেধা দিয়ে উঠে আসছে না, কিন্তু ওই কিছু পুরুষ একসাথে মিলে বসে ডিসাইড করছে যে আরেকজন নারীর ফেট কি হবে। তো এইটা খুবই নোংরা একটা ডিসক্রিমিনেটিভ মেজার। কিন্তু তারপরও আমরা বলছিলাম যে যেহেতু কোনো দলই এটা প্র্যাকটিস করতে চায় না, তাদেরকে জোরপূর্বক তাদেরকে একটা 100 আসনের তালিকা
দিতে বাধ্য করা। এতদিন 50টা দিয়ে পেরেছে, কিন্তু এখন 100টা মানে দিতে হবে, এরকম একটা জায়গা। কিন্তু ওইটাও কিন্তু আসলে করা যাচ্ছে না। কেন? বিএনপি সিদ্ধান্ত নিয়েছে গণভোট বলে কিছু নাই, এবং সংস্কার যা কিছু সংস্কার ঐকমত্য কমিশনে যা কিছু এসেছে ওই সনদ অনুযায়ী কোনো কিছু দেশ চলবে না। তার মানে কিন্তু ওই নারীরাও ওই জায়গাটা থেকে বঞ্চিতই থাকলো, যে আপনি নতুন 50টা ফেসকে উঠে আনবেন ন্যাশনালি, সেটাও কিন্তু আমরা পাচ্ছি না। সো এখন যেটা হচ্ছে যে এই যে মানে এই সংরক্ষিত বেড়াদা থেকে তো আসলে নারীদেরকে মুক্ত করতে হবে। আমাদের দরকার এমন একটা পলিটিক্স, এমন একটা সামগ্রিক এবং রাষ্ট্রীয় ব্যবস্থা যেখানে নারীরা বিশেষভাবে অনিরাপদ হবে না, এবং যে সময় সবসময় নিরাপত্তার ইস্যুগুলো যখন উঠে আসে, পুরুষ নারী উভয়ের জন্য রাজনৈতিক এবং সামাজিক এবং রাষ্ট্রীয় নিরাপত্তা একই রকম হবে। যদি এটা হতো তাহলে কিন্তু আমাদের কাছে এই দিন দেখতে হয় না। এইটা তো আসলে গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে সামঞ্জস্যপূর্ণই না। এবং আমি আবারও বলছি যে এই প্রবলেমগুলোকে অ্যাড্রেস করার সবচাইতে ভালো উপায়, এবং এগুলোকে আলটিমেটলি সলভ করার সবচাইতে একমাত্র ভালো উপায় হচ্ছে গণপরিষদ নির্বাচন। আমাদেরকে অবশ্যই সেই দিকে মুভ করতে হবে। এবং আমার দলগতভাবে আপনারা জানেন যে আমাদের প্রথম দফাই হচ্ছে গণপরিষদ নির্বাচন, এবং দ্বিতীয় দফা হচ্ছে সেকেন্ড রিপাবলিক। সো গণপরিষদ নির্বাচনের দিকেই আমাদেরকে যেতে হবে, এবং ওই নতুন পলিটিক্সটাকে আমাদেরকে প্রিচ করতে হবে। এবং এই মুহূর্তে যেইভাবে আবার ওই একইভাবে মানে দলের আনুগত্য, দল যদি আসলে সেই মাত্রায় অ্যাকনলেজ করতে নাও চায় একজন মেধাবীকে, তাহলে সে দলের আনুগত্যকে মেনে নিতে হবে, দলের আনুগত্যই করতে হবে। এবং ওই পুরাতন সিস্টেমটাই যে একদল পুরুষ মিলে ডিসাইড করবে নারীর ভাগ্য, ওই জিনিসটাই আবার হচ্ছে। এবং একই সাথে যোগ্যতার কথা বলে ওই নিজেদের যে পরিবারের চেয়ে বেশি আনুগত্য তার কেউ দেখাবে না। পারিবারিক ধরেন তার স্ত্রী বা কন্যা, এর চেয়ে বেশি আনুগত্য তার কোথাও পাবেন না আপনি। সো ওই সিটগুলো এভাবেই ফিল আপ হচ্ছে। তো আমি পুরনো একটা ব্যবস্থাই দেখতে পাচ্ছি, আমি এখানে নতুন ধরনের কোনো কিছু আর দেখতে পাচ্ছি না, যদিও বা বলা হচ্ছে প্রচুর, কিন্তু ওইটা এইবার হচ্ছে। ধন্যবাদ আপনাকে। নীলুফার চৌধুরী মনি, একটা বিষয় সেটি হচ্ছে আজকে আপনি এটা জেনেছেন নিশ্চয়ই, স্থানীয় সরকার নির্বাচন অর্থাৎ সিটি কর্পোরেশনের যে নির্বাচন সামনে আসছে, সেই নির্বাচন নিয়ে ইসির আব্দুল রহমান এল মাসুদ তিনি যেটা বলেছেন যে দলীয় প্রতীকা হবে নাকি নির্দলীয় প্রতীকা হবে এটা ঠিক করবে সংসদের সরকারি দল। এখন ইন্টারিম গভর্নমেন্ট তারা 2025-এর 18 আগস্ট তারা এই বিষয়ে একটি অধ্যাদেশ জারি করেছিল যে দলীয় প্রতীকে নির্বাচনটা হবে না। এখন সরকার দল আসলে কি চায়, দলীয় প্রতীকা নাকি নির্দলীয় প্রতীকে? আগে এটা জানতে চাই আপনার কাছে। দেখেন, সরকারি দল, আমি তো তাদের সাথে এই ব্যাপারে কথা হয় নাই, আমাদেরকে জানান নাই। তো যখন বিরোধী দল মানে রাজপথের বিরোধী দলে ছিলাম আমরা, তখন এই ধরনের কথাই ছিল যে আসলে দলীয় প্রতীক স্থানীয় সরকারে হতে পারে না, হয় না। তো এখন সরকারি দল সরকারে আসার পরে আমার তো মনে হয় যে এটাই চালু রাখবে, হতে পারে এটাই চালু রাখবে। আচ্ছা, সেই জায়গা থেকে আমরা যদি প্রথম দিনের সংসদ অধিবেশনের যে কথাটা বলছিলেন আজকে, সেটি হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের সময় নেওয়া অধ্যাদেশগুলো, সেগুলো প্রথম উত্থাপন করা হবে। এখন যদি এইটাও ইন্টারিম গভর্নমেন্টের সময়কার একটা অধ্যাদেশ, এছাড়াও আরও অধ্যাদেশ আছে, স্থানীয় সরকার সংশোধন আদেশ, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, অপরাধ ট্রাইব্যুনালের যেটি আছে, সাইবার নিরাপত্তা রহিতকরণের নতুন প্রণয়ন আদেশ এবং পুলিশ অধ্যাদেশ, এইসব জায়গাগুলো নিয়ে বিএনপিরও কিছু আপত্তি ছিল এবং বিশেষজ্ঞরা ওই বিষয়গুলো নিয়ে অনেকগুলো আপত্তি দেখিয়েছে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটি হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের একদম নির্বাচনের আগে তফসিলের পরপর বেশ কিছু চুক্তি, যেই চুক্তিগুলো এখনো পর্যন্ত ওপেন হয়নি, রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট, জাপান বাংলাদেশ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, এই ধরনের যে জিনিসগুলো, এইগুলো সংসদে কিভাবে ডিল করা হবে? দেখেন, একটা সরকারি দল হিসেবে দেশের সরকারি দায়িত্বভার নেওয়ার পরে ইন্টারিম গভর্নমেন্ট পারে না এই চুক্তিগুলো করতে সত্যিকার অর্থে। এটা তার এখতিয়ারের মধ্যে না। উনি কেন, কি কারণে, কি করলেন, এটা আসলে জানতে হবে। সরকার জানবে, জানার পরে এটাও সত্যি যে আমেরিকা আমাদের সবচেয়ে বেশি আমাদের কাছ থেকে আমদানি করে, আমাদের সবচেয়ে বেশি রপ্তানি মুখর দেশ আমেরিকা। এই কারণে যে গার্মেন্টসের ম্যাক্সিমাম জিনিসই ওখানে, আমাদের মেন রপ্তানি হচ্ছে গার্মেন্টস আইটেম। তো সেইখানে তাদের সঙ্গে একটু ছাড়ের তো দিতেই হবে ইনকাম করতে গেলে, কিন্তু তার মানে এই না যে নিজেকে বিসর্জন দিয়ে ছাড় দিতে হবে। তো সেইখানে সরকার, আমি মনে করি সরকার ক্লিয়ার করবে জনগণের সামনে কি চুক্তি হয়েছে কি হয় নাই,
কতটা ইন্ট্রিম, কি কি কথাটা দিয়ে গেল, আমার মনে হয় যে সেটা মানে এগুলো সংসদে সরকার ওপেন করবে কিনা, এটা হচ্ছে বেশি জানার এটা দরকার। আসলে দেখেন সরকার তো মাত্র 2 দিন 3 দিন ক্ষমতা নিল, এই ধরনের কোনো কথা এখনো সরকার বলে নাই যে আমরা আপনাকে আইডিয়ার উপর একটা কথা বলা যায় এইটা যে আমি বলতে পারি এটা বলে না। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে চুক্তিটা কি হয়েছে এটা আগে জানতে হবে কতটুকু। এখন যদি চুক্তি হয়ে থাকে অ্যাজ ইউজুয়াল একটা চুক্তি হলো, সেটা মানলেও যা না মানলেও তাই, আগেও যে চুক্তিটা ধারাবাহিকভাবে যদি হয় সেটা ধারাবাহিকতা রক্ষা করাটা এটা কোনো ব্যাপার হবে না। কিন্তু চুক্তি যদি আকাশ পাতাল ডিফারেন্ট নিয়ে হয় তাহলে সেখানে তো দুটো কথা থাকবেই। তো সেই জায়গায় সরকার অবশ্যই আগে চুলচেরা বিশ্লেষণ করবে। সরকার দায়িত্ব নিয়েছে 1 সপ্তাহ হয় নাই, তা আমি 1 সপ্তাহ না হওয়ার আগে চুলচেরা আমি একটু বিশ্লেষণ- add জি, করবো এখানে। please। জিনিসটা হচ্ছে যে এটা রিসেন্ট ডেভেলপমেন্ট যে মার্কিন সুপ্রিম কোর্ট এটা কিন্তু বাতিল করেছে। ট্রাম্প যে শুল্ক আরোপ করার চেষ্টা করছে সেটাকে কিন্তু বাতিল করেছে। এইটাকে ট্রাম্প আবার তার 2004 সালে সম্ভবত, না সরি 2074 সাল, সরি 1974 সালের বাণিজ্য চুক্তি যেটা পুরাতন সেইটাকে আরোপ করে, এবং সুপ্রিম কোর্ট বাতিল করার কারণে কিন্তু ট্রাম্প অত্যন্ত ক্ষিপ্ত এবং মানে সে এটা ওপেনলি প্রকাশ করেছে যে সেই এই সুপ্রিম কোর্টের এই অ্যাকশনে এটা একদমই এটা কোট আনকোট চরম আমেরিকা বিরোধী একটি কাজ করা হয়েছে। সো 1974 সালের যে পুরাতন বাণিজ্য চুক্তি সেইটা অনুযায়ী 10% আবার শুল্ক আরোপ করা হয়েছে এবং সেটাকে ট্রাম্প আবার বাড়িয়ে এটাকে 15% উন্নীত করেছে। এই যে পুরো মানে এটা তো এখনকার ডেভেলপমেন্ট, কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের যে ডেভেলপমেন্টটা ছিল সেইটা নিয়ে কিন্তু বিকেএমইএ প্রেসিডেন্ট থেকে শুরু করে সকল ব্যবসায়ী মহলে সকলের এটা নিয়ে আপত্তি ছিল যে এটা যদি আপোষে বাতিল হয়ে যায় তাহলে খুবই ভালো হয়, এবং ইন্টারিম গভর্নমেন্ট এটা ঠিক করছে না এবং এটা উদ্দেশ্য প্রণোদিত। এটা বারবার ব্যবসায়ী যারা নেতারা আছেন তারা কিন্তু বারবার বলেছেন। ব্যবসায়ী নেতাদেরকে ধরেন অনেক বেশি প্রেস করার পক্ষপাতে আমি না, তাদের অবশ্যই ভেস্টেড ইন্টারেস্ট থাকে, বাট যারা বিকেএমইএ মানে এগুলো তো আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, তাদের সাথে আমাদের যদি আর্গুমেন্ট করতে হয় বা আমাদের কথা বলতে হয় সেটা তো আমাদের অভ্যন্তরীণভাবে বলা উচিত। কিন্তু যখন এটা বিষয়টা দাঁড়ায় যে পারস্পরিক বিভিন্ন দেশের আন্তঃসম্পর্কের ব্যাপার, তখন কিন্তু আরো বেশি ক্রিটিক্যাল হয়ে যায়। ব্যবসায়ীরা ওই অর্থে সেটা অ্যাক্সেস করতে পারেন বলে আমার কাছে মনে হয় না। তারা কিন্তু বারবার এটা আপত্তি জানিয়েছেন এবং এই যে মার্কিন সুপ্রিম কোর্ট যখন এই ভূমিকা নিল গতকালকে, তারা কিন্তু বলেছেন যে মানে এই বিকেএমএ প্রেসিডেন্ট সহ ব্যবসায়ী নেতারা বলেছেন যে এটা যদি আপোষে বাতিল হয়ে যায় তাহলে এটা ভালো, কারণ এটা ভয়ঙ্কর চুক্তি ছিল এবং এখানে বাংলাদেশের বিরোধী অনেক মানে বাংলাদেশের স্বার্থ বিরোধী, আগে তো জানতে হবে, এটা তো ওপেন অনেক করতে কিছু। হবে। ওপেন না এবং করলে দুইটা- আন্দাজে তো আমি বলতে পারি না, আন্দাজে একটা বলার বিষয় এখন তো আপনারা চুক্তিটা সরকার, open এখন হতে তো এই হবে। জিনিসগুলো আপনাদের উপরই বর্তাচ্ছে, মানে So এই আপনারাই তো জিনিসটা এটা একটু ওপেন শেষ করতে করি পারেন। যে হ্যাঁ একটা করবে, আমি তো শ্বেতপত্র- বললাম যে মাত্র তো 7 দিনও হয় নাই, আমি একটু তো অবশ্যই আমি open একটু করবে। ধারণা দিই এটার মানে একটু ক্লিয়ার হয়ে যাবে। ধরেন বৈদেশিক যে চুক্তিগুলো হয়েছে এই চুক্তিগুলোর সবগুলোর সাথেই বলা যায় বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জড়িত ছিলেন, সম্পৃক্ত ছিলেন, তিনিই করেছেন, তিনি ইনসিস্ট করেছেন বলা যায়। তিনি যেহেতু আছেন এবং আমার কাছে মনে হয়েছে তখনও বিএনপি এই জায়গা থেকে বেনিফিটেড হয়েছে, এখনও বেনিফিট কনফার্ম করে তিনি এটা কন্টিনিউ করবেন। দেশের মানুষ জানলো কি জানলো না, দেশের মানুষের এতে উপকৃত হইল কি হইল না, সেই ইস্যুটা এখন সেক্ষেত্রে প্রাধান্য আপনাদের পাবে। ভূমিকা কি হবে? benefit আপনারা তো কি? নিঃসন্দেহে বিরোধী। আমরা আমাদের এখানে জায়গা কি থেকে benefit থাকতে যিনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন তার পররাষ্ট্র হওয়ার এই প্রক্রিয়াটা একেবারেই সন্দেহযুক্ত। এটা বাংলাদেশের একবারে ছোট রাজনীতি সম্পর্কে যার একটু জ্ঞাতি আছে সেও বুঝে যে আসলে এটা কোনোভাবেই উচিত হয়নি। তিনি এই জায়গা থেকে এভাবে পররাষ্ট্রমন্ত্রী এখন হতে পারেন আপনাদের না। কাছে পার্লামেন্ট আছে, আপনারা বিরোধী দল, আমরা- বড় আমরা একটা অংশ নিশ্চয়ই আমাদের নিয়ে। জায়গা থেকে আপনাদের তখনই এই প্রতিবাদ বিষয়গুলো করেছি। নিয়ে পার্লামেন্টে আপনাদের অবস্থান কি আমরা হবে? পার্লামেন্ট যেহেতু এখনো শুরু হয় না, এর বাইরে সাংবাদিক সম্মেলন করে আমরা প্রতিবাদ জানিয়েছি এই ইস্যুটা এভাবে হওয়া ঠিক হয়নি, উচিত হয়নি এবং বাংলাদেশের রাজনীতিতে একটা ব্যাড কালচার হয়ে থাকলো। যারা নির্বাচনে খেলায় রেফারি হিসেবে ভূমিকা পালন করছে তারা একটা পক্ষ নিয়ে এখন বেনিফিটেড হচ্ছে। স্পষ্টতই বোঝা যায় যে এই খেলাটা কেমন হয়েছে, আসলে এখানে স্পষ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং সংসদ যখন শুরু হবে নিশ্চয়ই বাংলাদেশ জামায়াত ইসলামী বিরোধী দল হিসেবে এই জায়গা থেকে দেশের সামনে চুক্তিগুলো মুক্ত করার জন্য, এই চুক্তিগুলো দেশের জন্য কতটুকু স্বার্থযুক্ত, কতটুকু দেশ বিরোধী, দেশের জন্য ক্ষতিকর, এগুলো উপস্থাপন করে তর্ক বিতর্ক সেখানে হবে। সেই জায়গা থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী তার ভূমিকাটুকু নিঃসন্দেহে রাখবে। কিন্তু বাংলাদেশের প্রথম দিনেই কত অধ্যাদেশগুলো উত্থাপন করা হবে সংসদে, এটা বলা হয়েছে। সো আপনাদের ফার্স্ট ডে প্রিপারেশনটা কি হবে, যে আপনারা এই অধ্যাদেশগুলো কি এরই মধ্যে অধ্যাদেশগুলো চলছে, বিশ্লেষণ হচ্ছে নিশ্চয়ই, এবং এগুলো নিয়ে যেটা দেশের জন্য
উপযোগী প্রয়োজনীয় সেগুলোর ব্যাপারে নিঃসন্দেহে বাংলাদেশ জামাত ইসলামী তার ভূমিকাটুকু রাখবে। আর যেখানে দেশের ক্ষতি হবে সেখানে বাংলাদেশ জামাত ইসলামী কোনোভাবে তার পক্ষ নিতে এই পারে না। অধ্যাদেশগুলোর মধ্যে একটি অধ্যাদেশ এই যে স্থানীয় সরকার নির্বাচনের এটা জামাত ইসলামী আগে থেকে বলে আসছে। জামাত ইসলামী দলীয় প্রতীকে নাকি নির্দলীয় প্রতীকের? অবশ্যই দলীয় প্রতীকে নয়, যে বাংলাদেশ জামাত ইসলামী এটা বিশ্বাস করে, সবসময় লালন করে। কারণ এই যে রাজনীতিটা একেবারে ঘরে ঘরে পৌঁছে যায় হলো একজন চেয়ারম্যান যদি দলীয় প্রতীকে নির্বাচন করে। এবং আমি এটা দেখেছি আমার জায়গা থেকে যে একজন এমপি সিলেক্ট করে দেয় কে চেয়ারম্যান হবে কে চেয়ারম্যান হবে না, কারণ দলীয় মার্কায় হয়, এই মার্কায় এমপি ঠিক করে দেয়। অথচ এমপি স্থানীয় সরকার নির্বাচনের যারা প্রতিনিধি হয় তাদের চলায় না চলার কোনো মানে ভূমিকা থাকা উচিত নয়। স্থানীয়ভাবে মারাত্মকভাবে দলীয়করণের একটা প্রক্রিয়া হয় এবং অনেক সময় এটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়। এখানে একটা প্রশ্ন আছে আন্তঃদলীয় কুন্দলও তৈরি হয় সেখানে। সেটা হলো যে যখন দলীয় মার্কা ছিল না তখনও কিন্তু আপনার এমপি বলেন বা যেই বলেন না কেন দলীয় নেতা তখনও কিন্তু ওই আপনার ওই যে এই মার্কা যেটাই পাক দল থেকে একজনকে সিলেক্ট করে। এটা কিন্তু সব দলই করে। এই যে ভুলভাল কথাটা এটা খারাপ। সব দলই করে। ধরেন আপনাকে আমি করলাম, সামান্তাকে ওইখান থেকে করলাম, আমার দলের দুইজনই। আপনি দোয়াত কলম পাইলেন, সামান্তা বালতি মার্কা পাইলো, কিন্তু এক এক জায়গায় এক এক মার্কাটা লটারিতে হয়। কিন্তু ওই জনগণ বুঝে যায় যে এটা বিএনপির প্রার্থী, এটা এনসিপির প্রার্থী, এটা জামাতের প্রার্থী। কিন্তু একাধিক প্রার্থী দাঁড়ায় একই দলের একাধিক প্রার্থী দাঁড়ানোর কারণে ব্যক্তি, মেকানিজম, কোয়ালিটি, যোগ্যতা বা নেতৃত্বের কোয়ালিটি এই সব কিছু যাচাই বাছাই করে কয়েকজনের মধ্যে থেকে একজন উঠে আসে। কিন্তু যখন একটা মার্কা হয় না তখন একবারে সার্টিফাইড হয় যে দল আমাকেই দিয়েছে, অন্যরা কিন্তু কোনোভাবে এখানে করতে আসবে না, তখন ওরা আসলে এমনিতেই মাঠে ওটা দাঙ্গার সম্ভাবনা থাকে বেশি। ওটা হলে দাঙ্গার সম্ভাবনা থাকে যে দল একজনকে দিয়েছে, স্বতন্ত্রদের সঙ্গে আরেকটা। আর এমনি সবাই তো স্বতন্ত্র মার্কা সবাই যে যেটা লটারিতে পায়, তো সেইখানে তারা ওইভাবে কাজ করতে পারে। তো এই জায়গাটায় ওই দলীয় মার্কাটা দিলে হয় কি, ওই যে যেটা বলছে উনি যে একদম ঘর পর্যন্ত একটা ওপেন রাজনীতিটা হয়ে যায়। এমনিও ওপেন রাজনীতি হয়, কিন্তু ওটা হলো গিয়া ওই যে ম্লান রোদের মধ্যে যেমন আরাম লাগে ওটা পরে আর থাকে না। যদি আমার কাছে মনে হয় যে একটা জিনিসের কোনো লয়ের একটা ইন্টেনশনকে আমাদেরকে বিচার করতে হবে। আমরা চাই না যে একজন মানুষ এলাকায় কাউন্সিলর হচ্ছেন, উনি বিএনপির বা জামাতের বা এনসিপির পরিচয় নিয়ে ওখানে কোনো ধরনের কর্মকাণ্ড করুক। ওনার কাজ হচ্ছে ওনার কনস্টিটিউয়েন্সি বা তার যে অডিয়েন্স ওই ওয়ার্ডের লোকজন, আর কেউ না, আর কাউকে এন্টারটেইন করা তার কাজ না। তার মানে হচ্ছে ইন্টেনশন আরেকটা হচ্ছে যে আমরা চাই না স্থানীয় সরকারের কোনো লোক স্থানীয় এই যে এমপিরা যাতে কোনোভাবেই স্থানীয় সরকারের কোনো ধরনের প্রভাব বিস্তার করতে না পারে। এবং স্থানীয় কোনো ওয়ার্ক, আপনি জানেন যে বিপুল পরিমাণে এখানে বরাদ্দ আসে এবং এই বরাদ্দের টাকা পয়সা তসরুপের একটা ক্রমাগত ধারাবাহিক অভিযোগ কিন্তু আমাদের দেশে আছে এবং এটা পলিটিসাইজড একটা প্রবলেম। সো আমার যদি ইন্টেনশন থাকে যে আমি এই জায়গাটা ক্লিন করব এবং আমি এমপিদেরকে বাধ্য করব না, মানে স্থানীয় সরকার যারা জিতে আসবে তাদেরকে বাধ্য করবো না এমপির হালতে চলতে, তার পিছনের গরু হইতে, এটা যদি বাধ্য না করতে চাই তাহলে আমাকে এখান থেকে মুক্ত করতে হবে। অবশ্যই প্রতীকটা হওয়া উচিত না যে যেটা দলীয় প্রতীকে, এবং এটা উন্মুক্ত হওয়া উচিত, কারণ এটা ইন্টেনশনের ব্যাপার, আপনি কি অ্যাচিভ করতে চাচ্ছেন এই ল দিয়ে। সো আমার কাছে মনে হয় যে আপনি যদি একটা ফেয়ার সিস্টেম এবং হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে ওই চেইন ধরে ধরে ম্যান পলিটিক্স করতে হবে না, সেটা যদি উইথড্র করতে চাই তাহলে এটা অবশ্যই আমাদেরকে অ্যাকনলেজ করা উচিত। এই জায়গায় সবার মধ্যে একটা কনসেনসাস আছে। জি, ধন্যবাদ আপনাকে সামান্তা শারমিন, সালাউদ্দিন আইয়ুবী এবং নীলুফার চৌধুরী মনি। দর্শক, রাজনীতির আয়োজন আজ এ পর্যন্তই। আমরা ফিরবো আগামী বৃহস্পতিবার একই সময়ে। যমুনা টেলিভিশনের সঙ্গেই থাকবেন।